আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভিকি স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি জানি না, কেউ আমাকে বললো না। এই কেমন মানুষ আমি, ছি! আমার বাসায় একজনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমি জানতেও পারলাম না। একবার দেখতেও যেতে পারিনি। ভার্সিটি শেষ করে আগে ভাইয়াকে দেখতে যাব। মনে মনে কথাগুলো আওড়ায় আনায়া নিজের স্থান দিকে পা বাড়াই। দীর্ঘ 20 ঘন্টা পথ জার্নি করে ফিরেছে আবরার। সন্ধ্যা 7টা বিমান ল্যান্ড করে এয়ারপোর্টে। বিমান থেকে নেমে আসে আবরার। সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে সামনে পড়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে। ছোট ছোট পা ফেলে এয়ারপোর্টের সামনে পা বাড়াই। ফোন হাতে নিয়ে আনায়ার উদ্দেশ্য টেক্সট পাঠিয়ে বাড়ির দিকে পা বাড়াই। অন্যদিকে আনায়া কোচিং শেষ করে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্য। কিছু পথ যেতে ফোনের শব্দ, মেসেজ চেক করতে চোখ ছানা ভরা। আবরারের মেসেজ, 7:30-এর আগে বাসায় ফিরবা। হাসপাতালে যেতে চাইলে পা ভেঙে বসিয়ে রাখবো। মেসেজখানা দেখে ভয়ে শুকনো ঢুক গিলে বাসার দিকে পা বাড়ায়। শশী আর মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আনায়া। 20 মিনিটের রাস্তা অতিক্রম করে বাসায় ফিরেছে আনায়া। রুমে প্রবেশ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে পড়তে নিলে 2 হাত ঝাপটে ধরে। কয়েক সেকেন্ড লাগে নিজের তাল সামলাতে। হাতের মালিকের মুখখানা দেখেই গা শিউরে ওঠে আনায়া। আবরারের চোখগুলো লাল হয়ে আছে, উস্কো খুস্কো চুল। আবরারকে দেখে আনায়ার ভিতর এক ধরনের শীতলতা বয়ে যায়। কখন এলেন? আবরার কোনো জবাব না দিয়ে আনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। আনায়া চটপট করে ছেড়ে দাঁড়ায় আবরার। অনেক ছাড় দিয়েছি দেখে ভেবো না, সবসময় ছেড়ে রাখবো। আমাকে ডিস্টার্ব করলে ফল কিন্তু ভালো হবে না। দাঁতের উপর দাঁত চেপে কথাগুলো বলে আবরার। আনায়া আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আবরার তার নীরবতার মাঝে বুঝে গেল। পাজা কুলে তুলে সাবধানে শুয়ে দেয় আনায়াকে। কয়েক মিনিট তাকিয়ে গলার মুখ গুজে দেয়। ছোট ছোট লাভ বাইট দিতে থাকে। আবরারের হাত বিচরণ করতে থাকে আনায়ার প্রতিটি অঙ্গে। আবরারের স্পর্শে কেঁপে ওঠে আনায়া। আনায়ার চোখে চোখ রেখে গেয়ে ওঠে, আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্নে দেখে যাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও। আনায়া আবরারের লাল চোখে তাকিয়ে আছে। মানুষটার প্রতি স্পর্শে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। তার সামনে ভেসে উঠছে উন্মাদ এক আবরার। আবরার তার প্রেয়সীর মাঝে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে। নিজের ভালোবাসা রাঙিয়ে দিচ্ছে তার প্রাণ পাখিকে। আনায়ার কণ্ঠে মৃদু আওয়াজে আবরার চোখ খুলে তাকায়। নাক মুখ কুঁচকে আছে আনায়া। নরম সুরে বলি ছাড়ে আবরার, বেশি ব্যথা পাচ্ছ? কিছু সময় বিরতি নিব। নাক মুখ কুঁচকে অপর পাশে থাকে আনায়া। আবরার মুচকে হেসে শোধায়, একটু সাহায্য করো জান, আমি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ। আনায়া মুচকে হেসে তার প্রাণপ্রিয় স্বামীর ডাকে সাড়া দেয়। প্রিয়সীর সাড়া পেয়ে উন্মাদ হয়ে পড়ে আবরার। 28 বছরের মতো ভালোবাসা উজাড় করে দেয় তার প্রাণ পাখিকে। সুন্দর সন্ধ্যায় মিলন ঘটে 2 নরনারীর। রাত 2টা। আনায়া উন্মুক্ত বুকে মাথা রেখে বিভোর ঘুমিয়ে আছে আবরার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ফর্সা মুখে ঘন চাপ দাড়ির ভিতর সুন্দর তিলটা যেন বেশি আকর্ষণ করছে। ঠোঁটের বাম পাশে অবস্থিত তিলটা। আনায়ার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রাণ পাখি স্বামীকে। লম্বা সরু কাকড়া টেনে ধরে। আবরার বিভোর ঘুমে সজাগ থাকতে হয়তো কয়েকটা ধমক দিয়ে দিত। আনায়া অন্য হেসে উঠে। একটু আগে কাহিনীটা মনে হতেই লজ্জা আরো উপরে। দেখো কত নিষ্পাপ দেখা যাচ্ছে, যেমন কিছুই বুঝে না, আহত ছাড়া। আমাকে শেষ করে দিয়েছে মাগো। আনায়া আবরারের উপর থেকে সরাতে চাইলে কিন্তু সরতে ব্যর্থ। বলিষ্ঠ দেহের মানুষটাকে আনায়ার মতো পটি করে আর নড়তে পারে না। আনায়া নাড়াচড়া দেখে আবরার আরো জোরে চেপে ধরে। এইবার বুক থেকে গলার নিচে মুখ দেয়। হালকি শুলে বড়ি ছাড়ে, ডোন্ট ডিস্টার্ব, ঘুমোতে দাও। ডিস্টার্ব করলে এর মাসুল কিন্তু অন্যভাবে দিতে হবে, এখন সম্পূর্ণ ফিলিংস শেষ হয়নি। বলে আবরার আনায়ার গলার চুরে কামড় বসায়। আনায়ার মুখ শব্দ করে ওঠে। আবরার মুচকি হেসে আনার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে গলা গুগ মুজে ঘুমিয়ে পড়ে। আনায়ার কথা বাড়ায় না, আবরারের ঘন চুলগুলো টেনে দিচ্ছে খুব মনোযোগ সহকারে। রাত 2:50। নিচ থেকে আসা শব্দ আর চিল্লাচিল্লি আনায়ার ধ্যান ভাঙে। আবরারকে আস্তে আস্তে ডেকে ওঠে। আনায়ার ডাকে আবরার চট করে আনায়ার পানে তাকায়। আবরারের রক্তিচক্ষু চোখগুলো দেখে ভয়ে শুকনো ঢোক গেলে। নিচে চিল্লাচিল্লি করছে, আমি দেখতে যাব। আনায়া ভয়ে শুকনো ঢোক গিলে বলে ওঠে। আবরার কথা মুড়ি দিয়ে এক সাইড হয়ে যায়। ইনায়াকে ইশারা করতে আনায়া নিচ থেকে আবরার টি শার্ট নিয়ে ওয়াশরুম দিয়ে দৌড়ে দেয়। এত রাতে চৌধুরী বাড়ির সকলে ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে পা বাড়ায়। সকলের চোখে ঘুমের রেশ, চোখ খুলতে কষ্ট হচ্ছে। আমজাদ চৌধুরী চোখ মুখ লাল করে বাসায় প্রবেশ করে। ভিকিকে দেখে হাসপাতালে গিয়েছিল 2 জন, আমজাদ আর আয়শা। সন্ধ্যার দিকে 2 জন একসাথে ভিকিকে দেখতে যায়।
আর আস্তে আস্তে এত রাতে, কিন্তু এত চিল্লাচিল্লি করছে কেন তা দেখে বোধগত হলো না। চোখ লাল হয়ে আছে, মাথা ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে, গলার টাইটাও ঠিক নেই, শার্ট অর্ধেক ইন করা অর্ধেক বাহিরে, সব মিলিয়ে কেমন ছন্দ ছাড়া অগোছালো লাগছে আমজাদকে। দীপ্তি বেগম ছোট ছোট ভাই আমজাদ চৌধুরীর কাছে এগিয়ে যায়। কি হয়েছে ভাইজান? আমজাদ চৌধুরী হতাশ হয়ে সোফায় বসে পড়ে, কপালে আঙ্গুল ঠেকিয়ে বসে আছে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করে, কিন্তু শান্ত করতে ব্যর্থ হয়। আনায়া দৌড়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দেয়। আমজাদ ঢক ঢক করে পানিটুকু খেয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকে রাত 9টায় বাসায় ফেরার পথে আয়েশাকে কিছু সন্ত্রাসী কিডন্যাপ করে। আমি ধরতে বা দেখতে পারিনি, 2জন লোক ছিল মাস্ক পরা, কালো রঙের একটা গাড়ি ছিল, নাম্বারও দেখতে পারিনি। থানায় জিডি করতে পা বাড়াতে অচেতন একটা নাম্বার থেকে কল আসে, যা পুলিশকে জানায়। তাহলে আয়েশা। আমজাদ চৌধুরী আর কোনো কথা বলতে পারেনি, চোখে পানি ছিটা দেয়। পাশ থেকে আনার হাতে গ্লাসটা পড়ে যায়। দীপ্তি বেগম প্রায় কান্না করে দেয়। লীনা বেগমের মুখ বাঁকিয়ে রুমের দিকে পা বাড়ায়। আনায়া আর এই মুহূর্ত না থেকে দৌড়ে উপরে উঠে যায়। ড্রয়িং রুমে এখন দীপ্তি বেগম, আর্য চৌধুরী আর আমজাদ 3জন। পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। আমজাদ একটু পর পর ফুপিয়ে উঠছে। দিনপতি বেগম আমজাদ চৌধুরী সামনে ফ্লোরে গিয়ে বসেন। কয়েক সেকেন্ড চুপ থেকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আবরারকে খবর দেন, যত বড় সন্ত্রাসী হোক আবরার এক কল দিলেই হবে। আমজাদ চৌধুরী চোখ তুলে তাকায় দীপ্তির দিকে, একটা ভরসা পেয়েছে মনে হচ্ছে। আমজাদ তড়িঘড়ি করে ফোনটা বের করে কল দিতে ব্যস্ত হয়ে পড়ে। পরপর কয়েকবার কল দিয়ে হতাশ দৃষ্টিতে দীপ্তির দিকে তাকায়, ফোন বন্ধ। দীপ্তি বেগম হোয়াটসঅ্যাপ নাম্বারে কয়েকবার কল করে অফলাইন। দুজনে আহত দৃষ্টিতে তাকায় একে অপরের দিকে। দীপ্তি বেগম আশ্বাস দেয় তিনি আয়েশাকে ফিরিয়ে আনবেন। আমজাদ চৌধুরী দীপ্তির দিকে তাকিয়ে রুমের দিকে পা বাড়ায়। আবরার যখন বাসায় আসে তখন বাসায় দরওয়ান ছাড়া কেউ ছিল না। ওপর দিকে আনায়া দৌড়ে রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে আবরারকে ডেকে তুলে। আবরার আনায়ার কাঁধে কাঁধে গালা এগিয়ে দেয়, লম্বা চুলগুলো খুলে নাক ডুবিয়ে দেয়। চুলে আনায়া মহাবিরক্ত হয়, বড় মাকে পাওয়া যাচ্ছে না। আনায়া আবরারকে সরাতে সরাতে বলে ওঠে। আনায়ার কথায় আবরার স্বাভাবিকভাবে বসে আছে, কোনো হেলদোল নেই। ডান হাতে আনায়াকে এক টান দেয়। আনার স্থান আবরার ডলিষ্ঠ দেহের নিচে। আনায়া ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কি করছেন সরুন, এমনিতে সারা শরীর ব্যথা জর্জরিত হয়ে আছে। চুপচাপ শুয়ে থাকো, আমি ঘুমাবো। নেড়াচাড়া করলে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেবো। আনায়ার কথা বলার সাহস পারে না। সকাল 9টা, আমজাদ চৌধুরী মনমরা হয়ে বসে আছেন ড্রয়িং রুমে, দৃষ্টি নিচে স্থির। কাল থেকে আবরারের ফোনে কল দিয়ে যাচ্ছে, কোনো রেসপন্স করছে না, ফোন বন্ধ। আয়েশাকে পাওয়ার আশার আলো যেন নিভে গিয়েছে, একা একা বসে আছে। আনায়া আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে, নিজের দিকে পা বাড়ায়। আজ আয়েশা বেগম নেই, দীপ্তি বেগম এমন মনটাও ভালো নেই। গত 2 দিন যাবৎ হাসপাতাল আর বাসায় দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠেছে। আনায়া একবার আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে পা বাড়ায় রান্নাঘরের দিকে। সকালের নাস্তা বানাতে ব্যস্ত। লীনা বেগম ছোট ছোট পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে আসেন আনায়ার কাজে সাহায্য করতে। মেয়েটা একা সব কাজ করবে সেই ভেবে এগিয়ে আসেন। লীনা বেগম রুটি ছানা বড়া এগিয়ে আসে। আনায়ার দিকে তাকাতেই চোখ মুখ যায় আনার গালের দিকে। আনায়া বারবার ওড়না দিয়ে ঢেকে দিচ্ছে। লীনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওড়না টেনে ধরে, বড় বড় চোখ গলার নিচে দাগগুলো পর্যবেক্ষণ করে। কার সাথে রাত কাটিয়ে এসেছিস? লীনা বেগম তাদের দাঁত চেপে বলি ছাড়ে। আনায়া ভয়ার্ত চোখে লীনা বেগমের দিকে তাকায়। তার পিছনে শান্ত মুখে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে আবরার। ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে লীনা বেগম ব্যঙ্গাত্মক বলে আরো কিছু বলতে চেয়েছিল, তার আগে পিছন থেকে আবরারের হুঙ্কার আসে, আপনার নতুন ভাতার লাগবে মনে হয়, পুরাতনটা দিয়ে চলে না। মেশিন জং ধরে গিয়েছে, তাই অন্যটা দেখে এত জ্বলে। আবরারের কণ্ঠ পেয়ে লীনা বেগম পিছন ফিরে তাকিয়ে শুকনো ঢোক গিলে জোরপূর্বক হেসে ওঠে। বের হতে নিলে আবরার কথা থমকে যায়। এক পা কবরে চলে গিয়েছে, এখন নতুন ভাতার ধরলে কোনো লোক খারাপ বলবে যে। লীনা বেগম আর এক পা দাঁড়ায়নি, হন হন করে বের হয়ে যায়। আমজাদ চৌধুরী আবরারকে গলা শুনে এগিয়ে আসে, চোখে মুখে খুশির ঝিলিক। ছোট ছোট পা ফেলে আবরারের সামনে দাঁড়ায়। আবরার ভৌকুসকে বাবের দিকে তাকিয়ে আছে। আমজাদ ছেলের ডান কাঁধে কবজি ধরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। আবরার চুপচাপ বসে কাণ্ড দেখছে। তোমার মাকে সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে, তোমার মায়ের জীবন রিস্কে আছে আবরার। আমজাদ চৌধুরী কণ্ঠস্বর কেঁপে ওঠে, পুলিশকে জানাও। আবরার স্বাভাবিকভাবে বলে ওঠে, পুলিশকে বলতে না করেছে, পুলিশ জানলে তোমার মাকে বাঁচানো আর কোনো রাস্তা থাকবে না। তুমি এখন একমাত্র ভরসা বাবা। যেখানে পুলিশকে বলতে পারবে না ওইখানে আমি কি করব? সন্ত্রাসে মানে বন্দুক, ছুরি, চাপাতি এইসব থাকবে। এইসব দেখলে আমার আব্বু পা কাঁপে। তুমি অন্য উপায় খোঁজো। কথাগুলো বলে আবরার উপরের দিকে পা বাড়াই। তুমি একটু বইয়ের শূন্যতা উপলব্ধি করো। আমার বউকে দিতে চাও না। নিজের বউকে কাছে রেখে আমাকে বউ হারা করতে চেয়েছো, এখন বউ আর নিখোঁজ করে নিয়ে আসো।
আবরার বিড়বিড় করতে করতে উপরে ওঠে। দেখতে দেখতে চলে গেল 2টা দিন, আয়শা বেগমের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমজাদ চৌধুরী নাও খাওয়া ছেড়ে দিয়েছে, তন্ন তন্ন করে খুঁজেও হাদিস মিলছে না। পুলিশের কাছে যেতেও ভয় পাচ্ছে, যদি আয়শার কোনো ক্ষতি করে দেয়। সকল জায়গায় খোঁজা শেষ, কি করবে চিন্তা করে পাচ্ছে না। মাথায় চুল খামছে, ধরে ফ্লোরে এলোমেলো হয়ে বসে আছে। এই বয়সে এত মানসিক চাপ নিতে পারছে না, প্রেশার বেড়ে গেলেও আর উপায় নেই। আবরারই তার একমাত্র অবলম্বন, কিন্তু ছেলেটা মায়ের প্রতি কোনো মায়া মহব্বত দেখছে না, কেমন গা ছাড়া ভাবে থাকে। অন্ধকার রুম, পা 2টা ছড়িয়ে মাথা চুল খামছে, ধরে ফ্লোরে বসে আছে। বুকের বা পাশটা চিল চিল করতেই মাথা থেকে হাত বুকের পা পাশে চেপে ধরে খাটের কিনারায় হাত ভর দিয়ে দাঁড়িয়ে ওষুধ নেয়। টেবিল থেকে পানির গ্লাসটা উঠিয়ে টক টক করে খেয়ে এলোমেলো পায়ে বাহিরে আসে। খুবই দ্রুতর সাথে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। আবরারের রুমের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে কিছু সময় তাকায়। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ছোট ছোট পায়ে দরজার সামনে এগিয়ে যায়। কয়েকবার হাত উঠিয়ে নামিয়ে ফেলে, সংকোচ করছে। মিনিট 10 পরে সকল সংকোচ ভেঙে দরজায় টোকা দেয়। কোনো আওয়াজ না আসায় আবার টোকা দেয়। নিচ থেকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমজাদ, এক হাত বুকের বা পাশে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দরজার খোলার আওয়াজে মাথাটা উপরে তুলে তাকায়। দরজার ওপাশে আনায়া দাঁড়িয়ে আছে, ভুকুসকে তাকিয়ে আছে। আনায়া দরজা থেকে সরে জায়গা দেয় আমজাদকে, তার আগে আবরার আগমন ঘটে। আনায়া তাদের মাঝে আন্না থেকে চলে যায়। আনায়া, তোমার রুমে কি করে? আমজাদ ভুকুসকে প্রশ্ন করে। আজব, আমার বউ আমার ঘরে থাকবে? আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞেস করেছি আম্মা তোমার রুমে কেন থাকে? আমি তো প্রশ্ন করিনি, তাহলে তুমি কেন উক্ত প্রশ্ন করছো? আমজাদ চৌধুরী সকল দুঃখ হতাশা ভুলে গিয়েছে ছেলের কথায়। শুকনা কাশি উঠে গিয়েছে, বুকের ব্যথাটাও একটু বেড়েছে। হাতটা শক্ত করে বুকে চেপে ধরে। নির্লজ্জ ছেলে, আমি তোমার বাবা হই, মুখে লাগাম লাগিয়ে কথা বলো। উচিত কথা বললেই নির্জল্য। তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমার এই নিয়ে কোনো হেলদুল নেই। এখন পর্যন্ত খুঁজতেও বের হলে না। আবরার বলে, নিজের বউকে নিজে খুঁজো। বলে আবরার নিচের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে আসতে ইয়ামিনার রাতুল দৌড়ে বাসায় প্রবেশ করে। আরে আব্বা, কখন এলি? রাতুলের কথায় আবরার আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে। এখানে আবরার ব্যতীত আর কেউ নেই, তাহলে আব্বা কাকে ডাকলো রাতুল? আবরার চোখ 2টা ছোট ছোট করে রাতুলের পানে তাকায়। আরে আব্বা, কথা কস না কেন, কখন এলি? আবরারের দিকে এগিয়ে প্রশ্ন করে। রাতুল আবরারকে জড়িয়ে ধরতে গেলে আবরার কটমট চোখে চাউনি দেখে আগায় না। দাঁত কিলিয়ে এগিয়ে দাঁড়িয়ে পড়ে। আব্বাকে? কেন তুই? রাতুল দাঁত কিলিয়ে বলি ছাড়ে। তুমি জাতির আব্বার, আনায়া জাতির আম্মা। হে হে হে। আবরার আর কথা বাড়ায় না, হতাশা কপালের দিকে 2 আঙ্গুল ঠেকিয়ে সোফায় বসে পড়ে। ভিকির অবস্থা আগের থেকে অনেকটা ভালো, লাঠি দিয়ে চলাচল করতে পারে। পায়ের অবস্থা গুরুতর, হাতের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে, কিন্তু পায়ের অবস্থা তেমন উন্নতি হয়নি। লাঠির সাহায্য ছাড়া, হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না। ডাক্তার বলেছে আরো সপ্তাহখানেক পরে রিলিজ দিবে। অ্যাক্সিডেন্টের পর নাহিদ আর হাসপাতালে আসেনি। আজ অফিসের ছুটির পর একবার দেখা করবে বলে এসেছে, তার সাথে কিছু কথাও আছে। বড় বড় পা ফেলে নাহিদ হাসপাতালে প্রবেশ করে। পা উপরে ঝুলিয়ে আছে ভিকি। তার পাশে ভিকির মা রুমা বেগম আর দীপ্তি বেগম। দীপ্তি বেগম নাহিদকে দেখে উঠে বসে জায়গা দেয়। নাহিদ ভিকির মাথায় পাশে বসে। রুমা বেগমের দিকে একবার তাকায়, আরেকবার দীপ্তি বেগমের দিকে। দুইজনের দিকে তাকিয়ে ভিকির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। ভিকির হাস্যোজ্জ্বল মুখ তাকিয়ে আছে। নাহিদ আশায় সে অনেক খুশি হয়েছে, তার চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে। আমি এখন যা বলবো তার সত্যি সত্যি উত্তর দিবি। নাহিদ শক্ত কণ্ঠে বলি ছাড়ে। নাহিদের এহেম কথায় ভিকি কিছুটা অবাক হয়, সাথে তার মা রুমা বেগম। দীপ্তি বেগম স্বাভাবিকভাবেই বসে আছে। আচ্ছা ভিকি, এই তোর কি কোনো শত্রু আছে, বা তোদের ফ্যামিলির সাথে কি কারো কোনো শত্রুতা আছে? ভিকি বলে, না, তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস? নাহিদ এবার রুমা বেগমের আর দীপ্তি বেগমের সামনে বলি ছাড়ে। আমার কেন জানি মনে হয় অ্যাক্সিডেন্টটা পরিকল্পিতভাবে করা হয়েছে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।